কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। উৎসব মুখর ভোটের প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে ডক্টর ইউনূস। জুলাই সনদ সইয়ে প্রস্তুত বিএনপি। নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত। স্বাক্ষরের আগে আরও পর্যবেক্ষণ করতে চায় এনসিপি। মানুষ উন্মুখ হয়ে আছে, নির্বাচন দিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান ফখরুলের। হিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ রাষ্ট্র চায় বিএনপি। চাকসুতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর সন্ধ্যায় ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া। এখন চলছে গণনা, অপেক্ষা ফলাফলের। শাহবাগে অবস্থানের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেলেন এমপি ও শিক্ষকরা। প্রজ্ঞাপন না হলে কাল মার্চ ফর যমুনা কর্মসূচি। এবং মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও বের হচ্ছে ধোঁয়া। স্বজনের খোঁজে অনেকেই, ডিএনএ টেস্টের পর মরদেহ হস্তান্তর। কোনো কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এমন নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে জুলাই সনদ ও নির্বাচন আলাদা কিছু নয় বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় সংস্কার, যার সম্মিলিত রূপরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত প্রায় ৮ মাসের চেষ্টায় বিভিন্ন সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐকমত্যে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। শুক্রবার এ সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের কথার মধ্যেই বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন, যাতে অংশ নেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে। জুলাই সনদের নানা বিষয়ে আলোচনার পর আসে নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন আর জুলাই সনদ আলাদা কিছু নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের কথা এসছে, আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা সনদেরই অংশ, এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। প্রধান উপদেষ্টা জানান, একটি উৎসব মুখর নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এটা উৎসব মুখর নির্বাচন হবে। সেই উৎসব মুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব মুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তা না হলে তো পরিণত হলো না। আমরা সুন্দর একটা সনদ করলেন, আমরা গিয়ে বন্ডল করে একটা নির্বাচন করলাম। এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের। জুলাই সনদ জাতির জন্য বড় পাওয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই সনদ বাস্তবায়নে সবাইকে আহ্বানও জানান। জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আরো বহু অধ্যায়ের সূত্রপাত করবে। কাজে সেইভাবে আমরা অগ্রসর হব, যাতে করে এটা কোথাও হারিয়ে না যায়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে শুক্রবার জুলাই সনদে বিএনপি সহ বেশ কয়েকটি দল সই করার সম্মতি দিলেও আরও পর্যবেক্ষণ করতে চায় এনসিপি। আর জামায়াত বলছে এখনও একদিন সময় আছে, স্বাক্ষর নিয়ে তারা অনিশ্চয়তা দেখছে না। তবে সনদ বাস্তবায়ন এবং গণভোট কখন ও কিসের ভিত্তিতে হবে তা নিয়ে দলগুলোর রয়েছে ভিন্ন মত। নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত, আর বাম গণতান্ত্রিক জোট জুলাই সনদে সই করবে না বলে জানায়। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদের শেষ দিনে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী একদিন পর শুক্রবার দিন বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি জুলাই সনদ ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছু দিকও তুলে ধরেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা। পুরো প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে জুলাই সনদে স্বাক্ষরের সম্মতির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোট সহ কিছু বিষয় উঠে আসে তার কথাই। আমার বক্তব্যে বলেছি, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। নভেম্বরে গণভোটের দাবি জানায় জামায়াত। তবে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তাও দেখছেন না দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আমরা যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অস্পষ্ট উল্লেখ করে এনসিপি স্বাক্ষর করবে কিনা তা পরে বিবেচনার কথা জানান দলটির সদস্য সচিব। একই সাথে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের মতো অনেকগুলো ইস্যু রয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে, নোট অফ ডিসেন্টের পরিণতি কি হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। অন্যান্য দলের নেতারা জুলাই সনদ স্বাক্ষর প্রশ্নে ইতিবাচক থাকলেও 5 দলের বাম গণতান্ত্রিক জোট জানায় তারা সনদে স্বাক্ষর করবে না। নোট অফ ডিসেন্ট সহ কিভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, আদালতে সেখানে যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। জুলাই সনদে শেষ পর্যন্ত কোন কোন দল স্বাক্ষর করবে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদে 84টি দফার মধ্যে 47টি বাস্তবায়নে প্রয়োজন হবে সংবিধান সংশোধনের, আর বাকি 37টিকে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জাতীয় জুলাই সনদ পর্যালোচনায় উঠে এসেছে এসব বিষয়। এই সনদ বাস্তবায়নে 7টি অঙ্গীকারনামা থাকছে রাজনৈতিক দলগুলোর জন্য। প্রায় 8 মাস 33টি রাজনৈতিক দল ও জোট, বিভিন্ন সংস্কার কমিশন এবং বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদের খসড়া। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো এই সনদ সই হবে শুক্রবার। জুলাই সনদে মোট দফা রাখা হয়েছে 84টি। তার মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংস্কার সাপেক্ষে সংস্কার হিসেবে এবং বাকি 37টিকে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। এই 84টি দফার মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের 17টি বিষয়ে একমত জানিয়েছে 33টি রাজনৈতিক দল ও জোট, আর বাকি 67টির বিষয়ে কেউ কেউ বিরোধিতা করেছেন, দিয়েছেন নোট অব ডিসেন্ট। মোট 40 পৃষ্ঠার এই সনদে ঐকমত্য ঘোষণায় রাজনৈতিক দলগুলোর রয়েছে প্রতিশ্রুতি, যেখানে ঐকমত্যের বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এবং তা জাতীয় সনদে যুক্ত করতে সম্মত হবার কথা রয়েছে। সনদে বলা হয়েছে 2009 সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং 2024 সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাসহ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে এই সনদকে জুলাই জাতীয় সনদ 2025 হিসেবে ঘোষণা করার কথা। জুলাই সনদে সংবিধান সংস্কার করে বাংলার পাশাপাশি অন্য ভাষার স্বীকৃতি, বাংলাদেশী নাগরিক পরিচয়, সংবিধান সংস্কারের বিধান উল্লেখ করা হয়েছে। সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধের অনুচ্ছেদ বাতিল এবং জরুরি অবস্থা ঘোষণার বিধানের পরিবর্তনের কথা বলা হয়েছে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে রাষ্ট্রীয় মূলনীতি বদলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি করা হয়েছে। সনদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সুনির্দিষ্টকরণ, রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়ায় সংশোধন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সনদে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ 10 বছর থাকার সীমা, প্রধানমন্ত্রীর দলীয় প্রধানের পদে না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন প্রক্রিয়া বিষয়ে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। বিচার বিভাগ অংশে আপিল বিভাগের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন সহ বেশ কিছু বিষয়ের কথা বলা আছে। জুলাই সনদে বাছাই কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা আছে। সনদে দুর্নীতি দমন কমিশনকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর 7টি অঙ্গীকার রয়েছে, যার মধ্যে সনদকে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা, সনদকে পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা, সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন না করার অঙ্গীকার, 2024 সালের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি, নির্বাচন, বিচার, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ব্যবস্থা সহ সব সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সংবিধান ও বিদ্যমান আইন সংশোধনের বিষয়ে বলা হয়েছে। জুলাই সনদ সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ডিবিসি নিউজকে জানান, গণভোটে পাশ হবে জুলাই সনদের বিষয়গুলো, যাতে বিলোপ হবে স্বৈরাচারী ব্যবস্থা। পুরো সংস্কারের উদ্দেশ্য হলো আমাদের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করা
এবং একই সাথে একটা গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা। আরও অন্য যেই সংস্কারগুলো দরকার সেগুলো তারা করার ব্যাপারে এগিয়ে আসবে, যাতে আমাদের এই যে স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাটা অব্যাহত রয়েছে, সেই স্বৈরাচারী কাঠামোটা যাতে বিলুপ্ত ঘটে সেটা তারা নিশ্চিত করে। একদিনের গণতন্ত্র আবারও আমরা চর্চা না করি। আগামী 17 অক্টোবর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সইয়ের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ অস্থির হয়ে আছে, নির্বাচন দিয়ে তাদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। দেশটা বড় ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমাদের সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। চাকসুর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট পড়েছে প্রায় 70%। এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নানা অভিযোগে বিকেল থেকে দেখা দেয় উত্তেজনা। সন্ধ্যার পর ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। ক্যাম্পাসে বহিরাগতদের এনে হামলার পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে আরও কয়েকটি প্যানেল। শান্তিপূর্ণভাবে চাকসুর ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় শুরু হয় গণনা। ফলাফলের অপেক্ষায় সময় কাটছে শিক্ষার্থীদের। এদিকে সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট হলেও বিকেলে আসতে থাকে নানা অভিযোগ। ব্যবসায়ী প্রশাসন অনুষদ কেন্দ্রের বাইরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ উঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে। ছাত্রদল বামধারার সংগঠন সহ কয়েকটি প্যানেলের প্রার্থী ও সমর্থকদের স্লোগানে তৈরি হয় উত্তেজনা। একটা টোকেন দেওয়া হয়েছে, কিন্তু এটা হওয়ার কথা না, এটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। সন্ধ্যায় কলা ভবনের সামনে এলইডি স্ক্রিন 1 ঘন্টা বন্ধ থাকার জেরে সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। পরিস্থিতি শান্ত হলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল। ক্যাম্পাসে বহিরাগতদের এনে মব পরিস্থিতি তৈরির অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে। তারা তাদের লোকজনকে 1 নম্বর গেটে নিয়ে আসছে। আমরা মনে করি এটা শঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চাই সুন্দরভাবে ফলাফল তারা গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক। শিবিরের বিরুদ্ধেও বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ ছাত্রদলের। নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগও আনা হয়। ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন। প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুল হক। মাসুদুল হক, ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, সেই সাথে ফলাফল পেতে আর কতক্ষণ লাগতে পারে সার্বিক বিষয় জানাবেন আমাদের। যদিও বলা হয়েছিল রাত 11টা থেকে 12টার মধ্যে ফলাফল দেওয়া হবে, কিন্তু সেটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি বিবিএ ভবনের সামনে, ফ্যাকাল্টির সামনে। এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একই পাশে রয়েছে, অর্থাৎ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তারা এখানে একটু পর আসলে স্লোগান দিচ্ছে। একই অবস্থা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে, সেখানে তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখানে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি রয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং আরেকটি বিষয়, যেটি ফলাফল, যেটি এখনও আসলে কোনো কেন্দ্রের ফলাফল, ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি। এবং একটু দেখাতে চাই, এখানে এক পাশে রয়েছে ছাত্রদল, অন্য পাশে রয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা একটু পরে তারা স্লোগান দিচ্ছে। এবং যদিও মুখোমুখি অবস্থান হলো, আসলে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো ঘটেনি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তারা সজাগ রয়েছেন। আপনারা জানেন, দীর্ঘ 35 বছর 8 মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে সম্পন্ন হয়েছে। প্রায় 70% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তবে তারা যেটি বলেছিলেন ভোট গণনার কথা, অর্থাৎ তারা 12টা কি 1টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে, তারা এমনটি জানিয়েছিলেন। কিন্তু এখনও কিন্তু কোনো কেন্দ্রের বা দু একটি হল ছাড়া
অন্যান্য হলগুলো এখনও কিন্তু কোনো ধরনের ফলাফল এখনো পাওয়া যায়নি এবং সব ফলাফল হাতে আসার পর এই বিবিএ ফ্যাকাল্টি যে হলরুম সেখান থেকে হয়তো ফলাফল ঘোষণা করা হবে। আপনারা দেখছেন মাঝে মধ্যে কিন্তু উভয় পক্ষ কিন্তু পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে। এই স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষ কিন্তু মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ছে, তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে এখনো ঘটেনি। এবং সবচেয়ে বেশি আজকে যেটি দেখার বিষয়টি হচ্ছে চট্টগ্রামের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু উল্লেখ সংখ্যক এবার কিন্তু ভোটের উপস্থিত হয়েছিল এবং যারা এখানে প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের ছাত্র শিবির, ছাত্রদল, বাম সহ বিভিন্ন সংগঠনের, তারা যেটি বলছেন, তারা যেটি আশা করেছিলেন তার চেয়েও বেশি আসলে ভোটার আজকে ছিলেন। তো এই মুহূর্তে যেটি ফলাফল ঘোষণার যেটি কথা বলা হয়েছিল সেটি এখনও ঘোষণা করা হয়নি। আমরা যেটি জানতে পেরেছি হয়তো রাত 1টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে বা আগামীকাল সকাল নাগাদ হতে পারে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে এই বিবিএ ফ্যাকাল্টির সামনে ছাত্রদল এবং শিবির তারা মুখোমুখি অবস্থান করছে, পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে এবং এই ছিল আমার কাছে চট্টগ্রাম খবরের খবর। জি, মাসুদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। ৩৫ বছর পর কাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। দুপুরে রাবির সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাল ভোট দেয়া বা প্রতারণা এড়াতে ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব, 2000 পুলিশ সদস্য। রাকসুর কেন্দ্রীয় সংসদে 247 জন, সিনেটে 58 জন ও হল সংসদ নির্বাচনে 597 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার প্রায় 29,000। বৃহস্পতিবার 17টি কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জনদুর্ভোগের কথা ভেবে শাহবাগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কাল দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে দুপুরে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অবরোধের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 66 ও 67, সিরাজগঞ্জ 5 ও 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ 5 আসনে, সেটি বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে এই আসনটি। এটি সংসদীয় আসন 66। প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন আমরা সহযোগী সংগঠন, মূল সংগঠনের কমিটি রয়েছে এবং আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা সহযোগী সংগঠনগুলো করছি এবং আলহামদুলিল্লাহ আমরা সর্বসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ। যখনই কোনো স্বৈরাচাররা ফ্যাসিবাদ, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত এনেছে, তখনই আমরা তৃণমূলের মানুষকে সংগঠিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তৃণমূল আমাদের এই ডাকে সবসময় সাড়া দিয়ে আসছে, কারণ তৃণমূলের মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের সাংগঠনিক অবস্থা আগেও ভালো ছিল, এখন ইনশাল্লাহ ভালো। জাতীয়বাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপি সহ আমরা সাংগঠনিক অবস্থা আগেও ভালো, এখনও ভালো। আমরা এখনও সাংগঠনিক দিক দিয়ে আমরা কাজ করতেছি। গত 17 বছর ধরে, ইভেন আসলে আমার মনে হয় যে গত 54 বছর ধরে যে আকাঙ্ক্ষাগুলো মানুষ পায়নি, সেটার বাস্তবায়ন আসলে এনসিপি করতে চায়। তো এনসিপির রাজনৈতিক ইশতেহার বলেন বা অন্যান্য দলের মতো খুব চাকচিক্যময় হবে না। আমরা আসলে সমস্যা সমাধান নির্ভর রাজনীতিটা করতে চাই।
তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহজাদপুর থানা শাখা, আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করছে এবং আমরা যতটুকু পারতেছি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমাদের প্রচারণার জন্য সবার কাছে আমাদের দাওয়াতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নীতি এবং আদর্শে মানুষ প্রভাবিত হয়ে আমাদেরকে নির্বাচনে ভোট দিবে, এটাই আমাদের আশা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 6, এটি সংসদীয় আসন 67। নেতাকর্মীদেরকে শুরু হয়ে যায় তাদের উপর নিপীড়ন, নির্যাতন, এবং আমিও সেই সময় থেকেই তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ি এবং তখন থেকে আমরা আশা করেছি যে বিরোধী দলের রাজনীতি করতে গেলে এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটু ঝড়ঝাপটা যায়। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব পাবনা 1 এবং 2 আসনে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। টাঙ্গাইলের বাসাইলের 100 মসজিদে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। বিকেলে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সালাউদ্দিন রাসেল বলেন, বাসাইল সখীপুরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন তিনি। নির্বাচনে মনোনয়ন পেলে তা আরও ত্বরান্বিত হবে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রূপন। সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকা। গুলশানের বেগম খালেদা জিয়ার যে বাসভবন, সেই বাসভবনের সামনেই রয়েছে। ইতিমধ্যে দেখতে পেরেছেন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তার বাসার সামনে এসে উপস্থিত হয়েছে এবং 11টার সময় কিন্তু তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে কিন্তু গাড়ি বের হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যে তিনি বের হওয়ার আগের যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীদের যে নির্দেশনা, সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিতর থেকে বেগম খালেদা জিয়ার যে গাড়ি, সেটি বের হবেন এবং তাকে নিয়ে যাবেন রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে। রেদওয়ান। জি, আপনার মাধ্যমে আমরা দেখতে পেলাম, নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যখন বের হবেন সেসব তথ্য আরও আনুষঙ্গিক বিষয়গুলো আপনার মাধ্যমে পরবর্তীতে জেনে নিতে চাই। শুভ খান, আপনাকে ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরাসরি চলে যেতে চাই সেখানে। আমরা সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এই স্বাস্থ্য পরীক্ষাটা কিন্তু বিএনপি চেয়ারপারসনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যেটি উনি এভারকেয়ার হাসপাতালে প্রায় যান এবং নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত আমরা যা বুঝতে পারছি সেটির উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন বের হয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালের দিকে যাচ্ছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী সেখানে কিন্তু ভিড় করেছেন এবং বিএনপি নেত্রীকে তারা বিদায় দিচ্ছেন আপাতত আর কি হাসপাতালে যাওয়ার জন্য। যখনই বিএনপি চেয়ারপারসন কোথাও যান কিংবা বের হন, তখনই আসলে নেতা নেত্রীদের সমাগম ঘটে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি যে হাসপাতালে যাওয়ার পথে নেতা নেত্রীরা চলে এসেছেন এবং তারা নেত্রীকে দেখছেন এবং আমরা দেখছি যে গাড়িটি কিংবা বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আমরা বাইক সহ তার গাড়িবহর দেখতে পাচ্ছি এবং তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন। এবং যেটি হয় যে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির পক্ষ থেকে আসলে ব্রিফ করা হয় এবং সেই ব্রিফে আসলে তার স্বাস্থ্যের কী অবস্থা সেটি আসলে দেশবাসীর উদ্দেশ্যে জানানো হয়। সেটির জন্যই আমরা আসলে অপেক্ষা করব। নিশ্চয়ই তিনি স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চয়ই বাড়ি ফিরবেন। এর আগে যেমন হয়েছে যে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি তার বাসভবনে ফিরে এসেছেন, সেটি নর্মালি হয়ে থাকে যে আজকেও উনি যাচ্ছেন যদি তিনি বাড়িতে ফিরে থাকেন এবং তার সার্বিক শারীরিক অবস্থা কী সেটি জানানোর জন্য ব্রিফ করা হবে। সেই ব্রিফে আমরা নিশ্চয়ই আসলে পুরোপুরি জানতে পারবো। আমরা এখনই দেখছিলাম যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বের হয়েছে এবং তাকে বহন করে আসলে গাড়ি চলে যাচ্ছে যে এভারকেয়ার হাসপাতালের দিকে। ঠিক আমরা দেখতে পাচ্ছি রাস্তা ক্রস করছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আর সেটি পাবো না, কারণ গাড়ির পেছনে ছোটা হয়তো সম্ভব না। কিন্তু এখন যেই আমরা বিষয়টি দেখতে পারলাম, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বের হয়েছেন এবং হাসপাতালের দিকে রওনা হয়েছেন এবং হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরবেন, সেটা আমরা প্রত্যাশা করতে পারি এবং সেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে জানানো হবে গণমাধ্যমকে যে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরেছেন কিনা কিংবা তার স্বাস্থ্যের সার্বিক অবস্থা কীরকম। আমরা দেখছিলাম যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে।
বাংলাদেশে একটা সময় কিশোর কিশোরীদের বহু বইমুখী করার পেছনে বড় অবদান সেবা প্রকাশনীর। আর সেই প্রকাশনীর তুমুল জনপ্রিয় লেখক ছিলেন রকিবুল হাসান। কিশোর গোয়েন্দা সিরিজ ৩ গোয়েন্দা তার সিগনেচার সৃষ্টি। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭৫ বছর বয়সী এই জনপ্রিয় লেখক। গোয়েন্দা সিরিজ লিখে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন লেখক রকিব হাসান, যা আছেন এখনও। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব। শৈশব কেটেছে ফেনীতে। সেখানে স্কুল জীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হন তিনি। তাতে বেশি দিন মন টেকেনি। শুরু করেন লেখালেখি। সেবা প্রকাশনী থেকে তার লেখক জীবনের যাত্রা। ছিলেন রহস্য পত্রিকার সহকারী সম্পাদক। প্রথম দিকে অনুবাদ করেন দুনিয়ার খ্যাতনামা বিভিন্ন বই। নিজে লিখে গেছেন একের পর এক। তার ঝুলিতে রয়েছে টারজান, গোয়েন্দা রাজু, আরব্য রজনী এবং রেজা সোজা সিরিজ সহ ৪ শতাধিক জনপ্রিয় বই। নিজ নামে লেখার পাশাপাশি লেখেন ছদ্মনামেও। ফুল অথবা গর্বের স্লোগান নয়, বিমানবন্দরে দুধরের সাথে অশ্রাব্য গালি শুনতে হলো টাইগারদের। আফগানদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জার ভার যেন শেষ হয়নি এখনো। বিমানবন্দরে নেমেও তাই মুখ লুকাতে হলো বাংলাদেশ ক্রিকেট দলের। আমিরাত থেকে 2 ধাপে বুধবার দেশে ফিরেছেন টাইগাররা। সবচেয়ে বেশি লজ্জা পেয়েছেন ওই তাসকির আহমেদ। ছেলেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তার বাবা আব্দুর রশিদ। 3 ওয়ানডের মধ্যে প্রথমটাতে শুধু জার্সি পরার সুযোগ হয়েছিল তাসকিরের। 8 ওভারে দিয়েছেন 50 রান, ছিলেন উইকেট শূন্য। ছেলেকে সান্ত্বনা দিতে এসে বাবা উল্টো হলেন হেনস্থা। এয়ারপোর্টে উপস্থিত ক্রিকেট ভক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজি করেছেন ক্রিকেটারদের। তড়িঘড়ি করেই তাই বের হয়ে যেতে হয়েছে সবাইকে। দুঃখ নিয়ে তাই বাসায় ফিরে ফেসবুক খুলে বসেছেন নাইম শেখ। শেষ ওয়ানডেতে সুপার ফ্লপ মারলেও ফেসবুক পোস্টে ছক্কা মেরে দিয়েছেন এই ওপেনার। ঘৃণা নয়, ভালোবাসা চেয়েছেন ভক্তদের কাছে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে 100তে 100 পেয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে সিরিজের ফলাফল ঠিক তার উল্টো। 100তে মার্ক এসেছে 0। সর্বোচ্চ রানের হার 200-র নিচে টার্গেট রেখেও ম্যাচ জিততে না পারা, টানা 2 ম্যাচ 30 ওভার ব্যাট করতে না পারা, কত কারণেই না দর্শকদের বিরাগভাজন হতে হলো ওদের। 2 ধাপে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মিলেছে বিশ্রাম। তার পরের দিন অনুশীলন করেই শনিবার আবার শুরু ওই অপছন্দের ফরম্যাট ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বুধবার বিকেলে ঢাকায় এসেছে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করার কথা থাকলেও ঢাকায় নেমেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বিশ্রামে থাকার কথা জানিয়েছে সফরকারীরা। সম্ভবত মানসিকভাবে বিধ্বস্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অত বিশ্রাম করতে রাজি নয় ওরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনেই শেষ হয়ে গেল লাহোর টেস্ট। 277 রানের টার্গেটে চতুর্থ দিনে 183 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 93 রানের জয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0-তে এগিয়ে গেল পাকিস্তান। 2 উইকেটে 51 রানে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা। লাঞ্চের আগেই আরও 4 উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকে সফরকারীদের ছিটকে দেয় পাকিস্তান। ব্রেভিসের 50 আর রিকালটনের 45 রানে যায় একটু বোর্ডে রান তোলে প্রোটিয়ারা। লাঞ্চের পর 1 ঘন্টার মধ্যেই দক্ষিণ আফ্রিকার লেজটুকু ছেটে দেয় পাকিস্তানি বোলাররা। নোমান আলী আর আফ্রিদি নেন 4টি করে উইকেট। 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট নেওয়া নোমান হয়েছেন ম্যাচ সেরা।